দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এখন বাড়িতে বসে নিশ্চয়ই মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছ। মাধ্যমিকের প্রস্তুতির জন্য ভূগোল বিষয়ের ক্ষেত্রে প্রতিটি অধ্যায় যেমন ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, ভালো করে বুঝতে হবে, তেমন তার পাশাপাশি নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর কিভাবে তোমরা লিখবে তার সঠিক কৌশল জেনে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আমি ধারাবাহিকভাবে মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু সাজেস্টিভ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আজকে এই ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব প্রাকৃতিক ভূগোল নিয়ে আজ আমি আলোচনা করছি, এবং আমার এই ভিডিওর শেষে অন্যান্য ভিডিওগুলির লিংক দেওয়া রয়েছে, তোমরা সেগুলো একটু দেখে নেবে। মাধ্যমিকের ভূগোল বিষয়ের ক্ষেত্রে প্রাকৃতিক ভূগোলের যে অংশগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম হলো বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত প্রক্রিয়া অধ্যায়টির মধ্যে নদীর কাজ, বায়ুর কাজ, হিমবাহের কাজ, এই তিনটি আলাদা আলাদা অংশ রয়েছে। এই তিনটি অংশ থেকে মাধ্যমিক পরীক্ষায় বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন সব ধরনের প্রশ্নই থাকে। বিশেষত আমি এখানে 8টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে 8টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন মাধ্যমিকে প্রতি বছরই থাকে। যদিও প্রশ্নগুলি হুবহু এরকম না হলেও একটু সামান্য অন্যরকমভাবে দেওয়া হয়ে থাকে, আমি সে সম্পর্কেও আলোচনা করব। তোমাদের বলে রাখি, এখানে যে 8টি প্রশ্ন দিয়েছি তার মধ্যে দেখবে গত বছরে একটি প্রশ্ন এসে গিয়েছে। সেই প্রশ্নটিকে তুমি যদি বাদ দাও তাহলে বাকি যে 7টি প্রশ্ন থাকে সেই 7টি প্রশ্ন থেকে তুমি যেমন একটি 5 নম্বরের প্রশ্নও পাবে, তেমনি অন্যান্য অংশগুলি থেকে 3 এবং 2-এর প্রশ্নও পেতে পারো। অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের মধ্যেই কিন্তু বেশ কিছু 2 এবং 3 নম্বরের প্রশ্ন লুকিয়ে থাকে। এখন আমি আলোচনা করব কিছু বড় প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলি হলো: নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। নদীর কাজের থেকে এই দুটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট। বায়ুর থেকে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা, বায়ু ও জলধারার মিলিত কাজের প্রভাবে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা। হিমবাহ অধ্যায় থেকে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা, হিমবাহ ও জলধারার মিলিত কাজের প্রভাবে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা। এই 3টি প্রশ্ন আসতে পারে। এই যে 8টি প্রশ্ন আমি বললাম, এই প্রশ্নগুলি একটু অন্যরকমভাবে কিভাবে আসতে পারে। ধরা যাক, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের বর্ণনা দাও। অর্থাৎ কটি ভূমিরূপের বর্ণনা দেবে সেটি তোমাকে বলে দেওয়া হলো। আমি কিন্তু এখানে সংখ্যা কোনো প্রশ্নের ক্ষেত্রেই বলিনি। এক্ষেত্রে তুমি কি করবে সেই সম্পর্কেই আলোচনা করব। তাছাড়া অনেক ক্ষেত্রে বলা হয় চিত্রসহ আলোচনা করো, অনেক ক্ষেত্রে চিত্রসহ বলা থাকে না। তখন তোমরা কি করবে? এই রকম নানা রকম প্রশ্ন তোমাদের মনে জাগে। সেই প্রশ্নগুলির উত্তর নিরসন করার জন্যই আমার এই ভিডিওটি। দেখো, এই প্রশ্নগুলির ক্ষেত্রে যেহেতু আমি বলছি একটি প্রশ্ন মাধ্যমিকে অবশ্যই থাকে, তাই এই প্রশ্নে কিভাবে তুমি 5-এ 5 পেতে পারো তার জন্য আমার প্রথম বেশ কিছু কৌশল তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত, কতগুলি ভূমিরূপের বর্ণনা দিতে হবে সেটি যদি উল্লেখ করে না থাকে তাহলে তুমি 5টি ভূমিরূপের বর্ণনা দেবে এবং কমপক্ষে 3টি চিত্র আঁকবে। চিত্র আঁকতে বলুক বা না বলুক, এখানে তুমি 3টে ছবি এঁকে দেবে। আবার যদি ভূমিরূপের সংখ্যা উল্লেখ করে দেওয়া থাকে তাহলে তো তুমি সেই কটি ভূমিরূপের বর্ণনা দেবেই এবং চিত্র আঁকবে। দেখো, তুমি যদি মনে করো যে কোনো ভূমিরূপের সংখ্যা বলা হয়নি,
সেক্ষেত্রে 5টি ভূমিরূপের পাশাপাশি 5টি চিত্র আঁকবে, তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমি বলেছি কমপক্ষে 3টি চিত্র আঁকবে। কারণ অনেক ক্ষেত্রে এই অংশটির জন্য বর্ণনার জন্য 3, চিত্র আঁকার জন্য 2, বা বর্ণনার জন্য 3.5 বা 4 এবং চিত্র আঁকার জন্য 1.5 বা 1, এরকমভাবে নম্বরের একটি ডিস্ট্রিবিউশন করা হয়ে থাকে। তাই লেখাটার উপরও গুরুত্ব দিতে হবে, চিত্র আঁকার উপরও গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়ত, চিত্র যখনই আঁকবে তার নিচে একটি ক্যাপশন দেবে, অর্থাৎ কিসের ছবি আঁকছো সেটি যেন নাম লেখা থাকে। তুমি যেহেতু ভাবছো আমি তো পয়েন্টেই হেডিং করেছি, তাহলে আর ক্যাপশন দেবো কেন? না, অবশ্যই ছবির নিচে ক্যাপশন দিতে হবে এবং যে ছবিটি করেছো তার একটি বক্স করে দেবে। তৃতীয়ত, অতিরিক্ত বর্ণনা লেখার কোনো প্রয়োজন নেই। তুমি 5টি পয়েন্টে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই লিখবে। যেমন ধরো তুমি নদী অধ্যায়ে গিরিখাত লিখছো, তাহলে গিরিখাতের সংজ্ঞা লেখো, 2টো বৈশিষ্ট্য লেখো, 2টোর বেশি বৈশিষ্ট্য লেখার দরকারই নেই, একটি উদাহরণ দাও, হয়ে গেল। যদি এক্ষেত্রে তুমি অনুরূপ ভূমিরূপের নামগুলি লিখতে চাও গিরিখাতের মতো, একটা পয়েন্ট করে অনুরূপ ভূমিরূপের নাম লেখো। কারণ দেখো আমি এখানে 4 নম্বর পয়েন্টে বলেছি সমজাতীয় পয়েন্ট না লেখা। তাহলে তুমি যখন গিরিখাত লিখছো, গিরিখাতের মতো আর কি কি সমরূপ ভূমিরূপ আছে? আই আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা, ক্যানিয়ন, এই ধরনের ভূমিরূপগুলির সাথে গিরিখাতের কিছুটা সিমিলারিটি রয়েছে। সেক্ষেত্রে তুমি ওই ভূমিরূপগুলির বর্ণনা আর লিখবে না। তুমি লিখলে যে ভুল হবে একথা আমি বলছি না, কিন্তু একই ধরনের ভূমিরূপের বর্ণনা লেখা মানে সেক্ষেত্রে তুমি অন্যান্য ভূমিরূপগুলি সম্পর্কে কতটুকু জানো সেই ধারণাটা পরিষ্কার হয় না। তাই জাস্ট অনুরূপ ভূমিরূপ বলে একটি সাবহেডিং করে ওই ভূমিরূপগুলির নাম লিখে দাও। আর যে সকল ভূমিরূপের উদাহরণ তোমার জানা রয়েছে, অর্থাৎ কোথায় দেখতে পাওয়া যায় সে সম্পর্কে তুমি জানো, সেটি অবশ্যই উদাহরণ দিয়ে উপস্থাপন করবে। আশা করি কিভাবে লিখতে হবে তোমরা বুঝতে পারলে। এবার আমি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। যারা এই প্রশ্নগুলির উত্তর এই ভিডিও থেকে নোট ডাউন করতে যাও, তারা এগুলিকে স্ক্রিনশট করে রেখে দাও, তাহলে এখান থেকে যেভাবে পয়েন্টগুলি লেখা আছে তোমরা লিখতে পারো। আরেকটু কথা আমি বলে নিই, এখানে যে বললাম অতিরিক্ত বর্ণনা লিখবে না, কিন্তু আমি এখানে অতিরিক্ত বর্ণনাই করেছি। এর কারণ যদি অতিরিক্ত বর্ণনা না করি তাহলে ধরো 3 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্য একটি প্রশ্ন এলো, ধরো মিয়েন্ডার কাকে বলে, এই প্রশ্নটি 2 নম্বরে এলো, তখন কি লিখবে? তখন তো 2 লাইন লিখলে হবে না। সেই জন্য আমি এখানে একটু বেশি করেই বর্ণনা দিয়েছি। যে সকল পয়েন্ট বেশি আসার সম্ভাবনা থাকে 2 বা 3-এ, সেই সকল পয়েন্টগুলিকে আমি একটু বেশি করে বর্ণনা দিয়েছি। কিন্তু পরীক্ষায় লেখার সময় তুমি মাথায় রেখো শুধুমাত্র সংজ্ঞা, 2টো বৈশিষ্ট্য, অনুরূপ ভূমিরূপের নাম আর উদাহরণ, এইটুকু লিখবে। আর কোনো শব্দের, যেমন মিয়েন্ডার শব্দের ক্ষেত্রে তার উৎপত্তিগত একটি বিষয় থাকে, অর্থাৎ শব্দটি কোথা থেকে এসেছে সেটি তুমি পয়েন্টের শুরুতে দিয়ে দেবে, তাহলে লেখার কোয়ালিটি অনেক ভালো হবে। আর ছবিগুলি চেষ্টা করবে সরলভাবে আঁকতে। আমি এখানে কিছু বই থেকে বা নেট থেকে দেওয়া ছবিও যেমন দিয়েছি, তেমনভাবে নিজের ড্রয়িং করেও কিছু ছবি দিয়েছি, যাতে পরীক্ষায় তোমরা নিজেরা ড্রয়িং করতে পারো, সেই রকম সরলভাবে কিছু ছবি আমি উপস্থাপন করেছি। এবার আমরা মূল প্রশ্নের আলোচনায় ঢুকব। প্রথম প্রশ্ন, নদীর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। তোমাদের আগে জানতে হবে নদী কাকে বলে। কোনো প্রাকৃতিক উৎস থেকে সৃষ্ট জলধারা যখন ভূমির ঢাল বরাবর প্রবাহিত হয়ে অন্য কোনো প্রাকৃতিক জলাশয়ে মিলিত হয় তাকে নদী বলে। এই যে কোনো প্রাকৃতিক উৎস থেকে সৃষ্ট জলধারা, এরকম কেন বললাম? কারণ দেখো, বৃষ্টি, হিমবাহ, ঝর্ণা, অন্য কোনো নদী বা
অন্য যে কোনো প্রাকৃতিক উৎস থেকেই কিন্তু নদীর সৃষ্টি হতে পারে। তাই আমি একসাথে বললাম কোনো প্রাকৃতিক উৎস থেকে সৃষ্ট জলধারা। নদী সবসময় ভূমির ঢাল বরাবর প্রবাহিত হয়, তোমরা এটা জানো, এবং অন্য কোনো জলাশয়ে মিলিত হয়। অধিকাংশ ক্ষেত্রে সাগর বা মহাসাগরে গিয়ে মিলিত হয়। এছাড়া অন্তর্দেশীয় হ্রদ বা অন্য কোনো নদীতেও অনেক সময় মিলিত হয়। এইভাবে তোমরা প্রথম অংশে দেখো আমি সংজ্ঞা দিয়েছি, তোমরা সংজ্ঞাটি প্রথমে লিখবে। এবার যেহেতু বলা হয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, তাহলে তুমি একটু বলে দাও নদীর ক্ষয়কার্য কি কি প্রক্রিয়ায় হয়। অর্থাৎ নদী ঘর্ষণ, অবঘর্ষ, দ্রবণ, বুদবুদজনিত ক্ষয়, জলপ্রবাহজনিত ক্ষয় ইত্যাদি প্রক্রিয়াতে ক্ষয়সাধন করে নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি করে। এইটুকু বললে তোমরা এই ক্ষয় প্রক্রিয়াগুলো ডিটেলস জানো, এবং পরবর্তীতে আমি যখন 2 বা 3-এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তখন এই বিষয়টি নিয়ে আবার আলোচনা করব। এবার নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট উল্লেখযোগ্য ভূমিরূপের বর্ণনা, এইটুকু বলে তুমি নিজেই প্রথম পয়েন্ট করলে। তোমাকে 5টা পয়েন্ট লিখতে হবে, আমি বললাম এমন হতে পারে 3টে লিখতে হবে, কিন্তু আমি এখানে অবশ্যই 5টি করে পয়েন্ট প্রত্যেকটা প্রশ্নে আলোচনা করেছি। আই আকৃতির উপত্যকা। দেখো, নদী পার্বত্য প্রবাহ যখন প্রবাহিত হয় তখন নদীর নিম্নক্ষয় বেশি হয়, কারণ নদীর প্রবাহ বেগ অত্যন্ত বেশি থাকে, তাই সে পার্শ্বক্ষয় করতে পারে না, নিম্নক্ষয় করে। নিম্নক্ষয় করতে করতে সে অনেক গভীরে চলে যায়। এর ফলে পার্শ্বক্ষয় কম হয়, নদীর আকৃতি এরকম দেখো আইয়ের মতো হয়। একে আই আকৃতির উপত্যকা বলে। যখন নদী কিছুটা দূর এগিয়ে যায়, অর্থাৎ পার্বত্য প্রবাহ থেকে প্রায় মালভূমি প্রবাহের দিকে চলে আসে, তখন কিন্তু নদীর পার্শ্বক্ষয় হতে শুরু করে। এই যে পার্শ্বক্ষয় হতে শুরু করে তখন এটি ভি আকৃতির উপত্যকা হয়ে যায়। এই জন্য আমি ভি আকৃতির উপত্যকা এখানে আর বর্ণনা করলাম না। আমি আগেই বলেছিলাম এই সমজাতীয় ভূমিরূপের একটি এখানে বর্ণনা করব, তাই আই আকৃতির উপত্যকা বলেছি। বলে এখানে অনুরূপ ভূমিরূপ বলে ভি আকৃতির উপত্যকা, গিরিখাত, ক্যানিয়ন ইত্যাদির নাম উল্লেখ করেছি। অর্থাৎ তুমি যে এই জিনিসগুলি একই রকম সেটা জানো, সেটা এখানে উপস্থাপিত হলো। এবার জলপ্রপাত। দেখো, নদীর প্রবাহ পথে যদি কোনো কারণে ঢালের বিচ্যুতি ঘটে, নানা কারণে ঢালের বিচ্যুতি ঘটতে পারে। ঢালের বিচ্যুতি বলতে এই যে উপর থেকে নদী আসছিল হঠাৎ করে নিচে নেমে গেল। ঢালের বিচ্যুতি হলে তাহলে জলও উপর থেকে হঠাৎ নিচেই প্রবল বেগে নাবিত হয়ে নামবে, একেই বলে জলপ্রপাত। জলপ্রপাতের তুমি একটি সংজ্ঞা দিলে। কি কি কারণে জলপ্রপাত সৃষ্টি হয় সে সম্পর্কে বললে, দেখো চ্যুতিজনিত কারণে হয়, লাভা প্রবাহজনিত কারণে হয়, ভূ আন্দোলনের ফলে হয়, ঝুলন্ত উপত্যকার ফলে হয়, মালভূমির প্রান্তভাগে হয়। এই যেগুলি বললাম তার 2-1টির আমি এখানে উদাহরণও দিলাম। তোমার এখানে কোনো উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা জাস্ট অবজেক্টিভের জন্য আমি এখানে উদাহরণ দিয়ে রেখেছি। পরে আরও একটি রয়েছে, কঠিন ও কোমল শিলাস্থানগুলির সহাবস্থানের জন্য হয়, এখানেও একটি উদাহরণ দেওয়া আছে। নিচেই অনেকগুলি উদাহরণ দেওয়া আছে। আসলে জলপ্রপাতের ক্ষেত্রে এতগুলি উদাহরণ দেওয়ার কারণ হলো তোমার এমসিকিউ এর জন্য একটু প্রস্তুতি হয়ে যাবে তাই। কিন্তু তুমি এখানে জলপ্রপাতের সংজ্ঞা লিখবে, কি কি কারণে জলপ্রপাত সৃষ্টি হয় বা প্রকারভেদ লিখলে, তারপর নিচে উদাহরণ লিখবে এবং একটি ছবি এঁকে দেবে, আর কিচ্ছু লেখার দরকার নেই। এবার দেখো, কর্তিত অভিক্ষিপ্তাংশ শৈলশিরা। কর্তিত মানে কেটে যাওয়া, অভিক্ষিপ্তাংশ শৈলশিরা মানে শৈলশিরার যে অংশটি সামনের দিকে বেরিয়ে থাকে তাকে বলে অভিক্ষিপ্তাংশ শৈলশিরা। নদী যখন প্রবাহিত হয় তখন পার্বত্য অঞ্চলে দুপাশ থেকে পাহাড়ি এই যে শৈলশিরাগুলি এসে এমনভাবে একে অপরকে আটকে রাখে, সামনে থেকে নদীকে দেখা যায় না। এই রকম যদি অবস্থা হয়, এই ছবিতে কিন্তু নদীকে পুরো দেখা যাচ্ছে, কিন্তু যখন দেখা যায় না এরকম অবস্থা হলে তাকে আমরা বলি অন্তর্বদ্ধ শৈলশিরা বা ইন্টারলকিং স্পার। ইন্টারলকিং স্পারের এই যে সম্মুখভাগের অংশ সেগুলি নদী
যখন প্রবাহিত হয় প্রবল বেগে তখন ওই অংশগুলি ক্ষয় করে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পর্বতের যে বেরিয়ে আসা অংশ নিচের দিকে সেগুলি ক্ষয় হয়ে গেছে। এই রকম যদি হয় তবে তাকে আমরা বলি কর্তিত অভিক্ষিপ্তাংশ শৈলশিরা। এই সম্পর্কিত একটি এখানে সংজ্ঞা দেওয়া আছে। অনুরূপ ভূমিরূপ হিসাবে অন্তর্বদ্ধ শৈলশিরার নাম লিখেছি। প্রকৃতপক্ষে অন্তর্বদ্ধ শৈলশিরার পরেই কিন্তু কর্তিত শৈলশিরা তৈরি হয়ে থাকে। এবার 4 নম্বর পয়েন্ট আমরা কি লিখব? 4 নম্বরে লিখব প্রপাতকূপ। প্রপাতকূপ হলো যখন জলপ্রপাত এসে উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয় তখন উপর থেকে এই জল যখন পড়ে নিচে সেই অঞ্চলে জলের ধাক্কার জন্য একটি গর্ত সৃষ্টি হয় এবং জলের সাথে আসা নুড়ি পাথর এগুলিও এখানে নিচেই পড়ে। ফলে অবঘর্ষজনিত কারণে এই অঞ্চলে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়ে থাকে। এই যে গর্তটি সৃষ্টি হয়েছে এই গর্তটি দেখো অনেকটা হাড়ির মতো দেখতে, একেই বলা হয় প্রপাতকূপ বা প্লাঞ্চ পুল। অনেক সময় 2 নম্বরের প্রশ্নে প্রপাতকূপ না দিয়ে প্লাঞ্চ পুলও লেখা হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা যেন ভুল না করো, প্লাঞ্চ পুলও যা প্রপাতকূপও তাই। এবার আরেকটি পয়েন্ট বলি, সেটা হলো মন্থকূপ। মন্থকূপ হলো নদীর প্রবাহ পথে বিভিন্ন আকৃতির শিলাখণ্ড আবর্তিত হতে থাকে। আবর্তিত হতে হতে নদীর তলদেশে যে শিলাগুলি থাকে তার গায়ে গোল গোল গর্ত তৈরি করে, একে মন্থকূপ বলে। ঘাটশিলার সুবর্ণরেখা নদীপক্ষে প্রচুর সংখ্যক মন্থকূপ বা পটহোল রয়েছে। এই যে পটহোল শব্দটি বললাম এটিও কিন্তু অনেক সময় 2 নম্বরের প্রশ্নে থাকে। অর্থাৎ প্রতিটি টার্ম তোমরা বাংলার পাশাপাশি একটু ইংরেজিও দেখে রাখবে, কারণ এই সকল শব্দগুলি অনেক সময় ইংরেজি শব্দ বাংলায় উচ্চারণ করেও দেওয়া থাকে। এই আমাদের 5টা পয়েন্টের বর্ণনা শেষ হলো। এবং লক্ষ্য করো প্রপাতকূপ এবং মন্থকূপ কিন্তু আমি একেবারেই ছোট বর্ণনা দিয়েছি। সুতরাং তোমরা প্রতিটি পয়েন্ট টু দ্য পয়েন্ট আনসার করবে, সঠিকভাবে নিট অ্যান্ড ক্লিন ছবি আঁকবে এবং উদাহরণ দেবে। অনুরূপ ভূমিরূপ থাকলে তার সম্পর্কে লিখবে। যেমন ধরো জলপ্রপাতের ক্ষেত্রে আমি লিখেছি ক্যাটারাক্ট, র্যাপিড ইত্যাদি। জলপ্রপাতের এগুলি কিন্তু একটি ভাগও বলা যায়, কিন্তু অনেকে কি করে জলপ্রপাত, ক্যাটারাক্ট, র্যাপিড এগুলিকে আলাদা আলাদা ভূমিরূপ হিসেবে উল্লেখ করে, সেটা কিন্তু কাম্য নয়। আশা করি বুঝতে পারলে নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ এর বর্ণনা কিভাবে দিতে হবে। এই প্রশ্নটি আসলে এবার নিশ্চয়ই তোমরা 5-এ 5 পাওয়ার মতো লিখতে পারবে। এবার আমি চলে যাব নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা। দেখো এক্ষেত্রেও নদীর সংজ্ঞা আমরা প্রথমে দেব। নদীর সংজ্ঞা দেওয়ার পর একটু বলতে হবে সঞ্চয় কার্য বলতে তুমি কি বোঝো। মূলত নদীর জল কমে গেলে, নদীতে ঢালের মাত্রা কমে গেলে, নদীর শক্তির পরিমাণ তখন অনেকটা কমে যায়। এর ফলে নদীতে থাকা পলি বা প্রস্তরখণ্ড এগুলি নদীর তলদেশে সঞ্চিত হতে থাকে, একে বলা হয় নদীর সঞ্চয় কার্য বা অবক্ষেপণ কার্য। এবার নদীর সঞ্চয় কার্যের ফলে যে সকল ভূমিরূপ তৈরি হয় তাদের বর্ণনা দেব। তাহলে প্রথম আমরা বলবো নদী কাকে বলে, তারপর বলবো নদীর সঞ্চয় কার্য কাকে বলে, এবার বলবো নদীর সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা। প্রথম আমরা বলবো পলল বেজনী বা পলল পাখা। দেখো পলল বেজনী হলো যখন পার্বত্য অংশে বা মধ্যগতিতে আমরা দেখব যে নদী এসে ঢালের বিচ্যুতি সৃষ্টি হওয়ার জন্য একটু উঁচু অংশ থেকে নিচু অংশে পতিত হয়, তখন নদী সেখান থেকে বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয় এবং ওই অঞ্চলে নদীর সাথে বাহিত নুড়ি, বালি, পলি এগুলি সঞ্চিত হয়ে এরকম পাখার মতো ভূমিরূপ সৃষ্টি করে। এই ভূমিরূপকে পলল বেজনী বা পলল পাখা বলে। দেখো এই অংশে আমরা দেখতে পাচ্ছি একটু উঁচু অংশ থেকে নদী এসে নিচু অংশে পতিত হয়েছে, ফলে উপর থেকে আসা ভারী পদার্থগুলি এখানে জমে যাবে কিন্তু জল বাইরের দিকে বেরিয়ে যাবে।
তাই এটি দেখতে যেহেতু পাখার মতো, তাই একে পলল ব্যজনী বা পলল পাখা বলে। এর একটি উদাহরণ তোমরা দিতে পারো। আর অনুরূপ ভূমিরূপ হিসাবে বলতে পারো পলল শঙ্কু। একটু বলে রাখি, পলল শঙ্কু আর পলল ব্যজনী মূলত উৎপত্তিগতভাবে একই, অর্থাৎ পলল ব্যজনীয় যেভাবে তৈরি হয় পলল পাখাও সেইভাবে তৈরি হয়। পার্থক্য কোথায়? পলল শঙ্কুও সেইভাবে তৈরি হয়। পার্থক্য কোথায়? পলল শঙ্কুর ক্ষেত্রে দেখো ঢাল কম হবে এবং ভূমিরূপটি নিচের দিক থেকে উপর পর্যন্ত সংকীর্ণ হবে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এটি প্রশস্ত, উপরের দিকে সংকীর্ণ হয়েছে, কিন্তু পলল শঙ্কুর ক্ষেত্রে নিচের দিকটাও সংকীর্ণ হবে, উপর দিকে আরও সংকীর্ণ হবে এবং ঢাল কিন্তু ওখানে অনেক বেশি থাকবে, এটার ক্ষেত্রে মৃদু ঢাল থাকবে। এইটুকুই পার্থক্য। এবার আমরা পরের পয়েন্টে আসব, নদী বাঁক বা মিয়েন্ডার। এই যে মিয়েন্ডার, এই শব্দটি তুরস্কের একটি বাঁকবহুল নদী মিয়েন্ড্রস থেকে উৎপত্তি হয়েছে। এই যে আমি বলছিলাম কিছু শব্দের ক্ষেত্রে আমরা এরকম ব্যুৎপত্তিগত অর্থ লিখে দেব যদি জানা থাকে। এটি লেখার পর এরপর আমরা সংজ্ঞা লিখব। মূলত নদীর গতিপথে অনেক সময় যদি কোনো বাধা পায়, তাহলে নদীর সাথে আসা বিভিন্ন পদার্থ ওখানে সঞ্চিত হয়। অর্থাৎ নদীর জল, ধরো এইখান থেকে নদীর জল যাচ্ছিল, যাওয়ার সময় এখানে প্রবাহ পথে বাধা সৃষ্টি হয়েছে, হয় কঠিন শিলার জন্য বা গঠনগত বাঁক। যে কোনো ক্ষেত্রে পার্বত্য অঞ্চলে গঠনগত বাঁকের জন্য হয় এবং নিম্ন ভূমিতে অর্থাৎ সমতল অংশে কঠিন শিলার জন্য এই ধরনের বাধা সৃষ্টি হয়। বাধা সৃষ্টি হয়ে নদীর সাথে আসা বিভিন্ন পদার্থ এখানে সঞ্চিত হবে। সঞ্চিত হয়ে নদীর কি করবে, এক পাড়ের দিকে বেশি গড়বে আর একদিকে ক্ষয় করবে। এই সঞ্চয়ের ফলে নদীর একটা দিকে ক্ষয় হয় আর একটা দিকে সঞ্চয় হয়। এর ফলে নদীর আকৃতিটি দেখো কেমন বেঁকে যাচ্ছে। এই বাঁকটিকেই বলা হয় নদী বাঁক। আর মনে রেখো, এই যে মিয়েন্ডার বা নদী বাঁক, এর যে দুটি অংশ কাছাকাছি চলে আসছে, এই অংশটিকে বলা হয় নেক। এটি আমরা যে বললাম নদীর এক পাড়ে বেশি ক্ষয় হয় আর এক পাড়ে সঞ্চয় বেশি হয়। অর্থাৎ দেখো এই দিকটাতে ক্ষয় বেশি হচ্ছে, এই দিকটাতে সঞ্চয় হচ্ছে। যেদিকে সঞ্চয় হচ্ছে তাকে আমরা বলি উত্তল পাড়, আর যেখানে ক্ষয় বেশি হচ্ছে তাকে বলি অবতল পাড়। অর্থাৎ এই অংশটি অবতল পাড়, ভেতরের দিকের অংশ, আর বাইরের দিকের অংশটি উত্তল পাড়। আর এখানে এই দিকটা উত্তল পাড়, বাইরের দিকের অংশটা অবতল পাড়। এই যে নেক দুটি ক্রমাগত ক্ষয় হতে হতে কোনো একটা সময় এই নেকের সাথে এই নেক মিশে যায়। অর্থাৎ এই অংশটি মূল নদী একসাথে মিশে যায় আর বাকি অংশটি আলাদা হয়ে যায়। একে বলে নেক কাট অফ। এর মাধ্যমে কিন্তু অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টি হয়। আমি যেহেতু এখানে মিয়েন্ডারের বর্ণনা দিয়েছি, তাই অশ্বক্ষুরাকৃতির হ্রদের বর্ণনা এখানে দিচ্ছি না। এবং যেহেতু পরবর্তীতে 3 প্রশ্নে আমি অশ্বক্ষুরাকৃতির হ্রদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই এই ক্ষেত্রে আমি অশ্বক্ষুরাকৃতির হ্রদ পয়েন্টটি লিখলাম না। তোমরা ওই পয়েন্টটি এখানে লিখতে পারো। কিন্তু দেখো, ওই প্রশ্নটি যদি এখানে লেখো অশ্বক্ষুরাকৃতির হ্রদ, এই পয়েন্টটি যদি এখানে লেখো, তাহলে ছবিও কিন্তু তোমার 3-4টে আঁকতে হবে। অর্থাৎ তোমার সময়ের কথাটিও কিন্তু মাথায় রাখতে হবে। তাই পয়েন্টগুলি সিলেকশন করার সময় তুমি একটু ভেবে নেবে। এক্ষেত্রে তুমি অনুরূপ ভূমিরূপে অশ্বক্ষুরাকৃতির হ্রদকে লিখতে পারো। আর এখানে দেখো কিছু উদাহরণ এবং বৈশিষ্ট্য দেওয়া আছে। 3 নম্বরে এসো। এখানে আমি আলোচনা করেছি স্বাভাবিক বাঁধ বা লেভি নিয়ে। দেখো, নদীর প্রবাহ পথে অনেক সময় নিম্ন প্রবাহের ক্ষেত্রে বিশেষত, যেহেতু নদীর গভীরতা হ্রাস পায়, তাই জলপ্রবাহ যদি বেশি হয়ে যায়, সেই জল দুপাড় ছাপিয়ে বাইরের দিকে চলে যায়। দুপাড় ছাপিয়ে যখন বাইরের দিকে যায়, তখন নদীর পাড়ে বাঁধ সৃষ্টি হয়। অর্থাৎ ওই জলের সাথে আসা নুড়ি, বালি, পলি এগুলি দুপাড়ে সঞ্চিত হতে থাকে। এই সঞ্চয়কে বলা হয় স্বাভাবিক বাঁধ। এবং এই স্বাভাবিক বাঁধের পেছনের দিকে যে অংশটি থাকে
তাকে বলা হয় প্লাবনভূমি। কারণ দেখো, জল যখন এইদিকে বেরিয়ে এলো, তারপর পুরো অংশটা নদী এবং এই প্লাবনভূমি কোনো এক সময় একেবারে মিশে যায়। বাইরে থেকে দেখলে মনে হয় যে বন্যার জল জমে রয়েছে, বা এইভাবে বন্যা হয়ও বলতে পারো। এবার যখন নদীর জল কমে আসে, তখন প্লাবনভূমিতে কিন্তু জল থেকে যায়, ওই জল আর নদীতে আসতে পারে না, কারণ এখানে স্বাভাবিক বাঁধ রয়েছে। তাহলে স্বাভাবিক বাঁধ বা লেভি কাকে বলে বুঝতে পারলে। এর অনুরূপ ভূমিরূপ হিসাবে তুমি প্লাবন সমভূমির কথা লিখতে পারো। এরপর আমরা বলছি নদী চড়া। নদী চড়া এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের আরেকটি কথা বলবো। তোমরা নদীর দ্বীপ এই শব্দটি শুনেছ। দেখো, নদীর দ্বীপ আর নদী চড়া অনেক ক্ষেত্রে একই অর্থে ব্যবহার করা হলেও দুটি কিন্তু আলাদা। একটু বুঝে নিই বিষয়টি কেমন। দেখো, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি মূল ভূখণ্ড রয়েছে। যদি নদী এই অংশ থেকে ক্ষয় করে এই অংশে এসে মিলিত হয়, এই যে উপরের অংশ থেকে ধরো নদী একটি আলাদা শাখা তৈরি হয়েছে, এই শাখা এখান থেকে এসে আবার এখানে মিলিত হয়ে গেল, তাহলে এই যে ভূখণ্ডটি এটি কি হবে? নদী গর্ভে ঢুকে গেল, কিন্তু ওটি ভেঙে গেল না, ওই অবস্থায় নদী গর্ভে থেকে গেল। একে বলা হয় আইল্যান্ড বা দ্বীপ। তাহলে দ্বীপ আর নদী চড়া দুটো কিন্তু আলাদা শব্দ। আবার বদ্বীপ, এটি কিন্তু নদীর মোহনাতে তৈরি হয়। তাহলে বদ্বীপ, দ্বীপ আর নদী চড়া তিনটি কিন্তু আলাদা জিনিস। তাহলে নদী দ্বীপ কোনটি? মূল ভূখণ্ড যখন নদীর ক্ষয়কার্যের ফলে নদীর মধ্যে এসে পড়ে তখন তাকে আমরা বলি, এবং বিচ্ছিন্ন হয়ে থাকে মূল ভূখণ্ড থেকে, তখন আমরা তাকে ওই মূল ভূখণ্ডের অংশটিকে আমরা বলি দ্বীপ, আইল্যান্ড। আর নদী চর কি? নদীর সাথে আসা বিভিন্ন ধরনের পদার্থ যখন নদীর ভেতর সঞ্চিত হয়ে ক্রমাগত উঁচু হয়ে জলের বাইরে বেরিয়ে আসে, তখন আমরা তাকে বলি নদীচর। এই নদীচর বিভিন্ন রকম হতে পারে, অনুদৈর্ঘ্য চর, অনুপ্রস্থ চর, বালুচর, বিন্দুচর। এখানে দেখতে পাচ্ছি বিন্দুচর, এটি অনুদৈর্ঘ্য চর। জলের সমান্তরালে গেলে তাকে অনুদৈর্ঘ্য চর বলে। এই নদীচর কাকে বলে, এর দু একটি বৈশিষ্ট্য এবং উদাহরণ তোমরা দিয়ে দিতে পারো। এবার বদ্বীপ। দেখো, এই বদ্বীপ মূলত গ্রিক অক্ষর যে ডেল্টা এর মতো দেখতে, তাই ইংলিশে কিন্তু বদ্বীপকে ডেল্টাই বলা হয়ে থাকে। আর বাংলা মাত্রাহীন বয়ের মতো দেখতে। নদীর মোহনাতে বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়ে এই মাত্রাহীন বয়ের মতো যে দ্বীপ তৈরি হয় তাকে বদ্বীপ বলে। দেখো, আমি এখানে নদীর সঞ্চয় কার্যের ফলে যে 5টি ভূমিরূপ আলোচনা করলাম তাদের কারো সাথে কারো কোনো মিল নেই, অর্থাৎ অনুরূপ ভূমিরূপ আমি একটিও বললাম না। প্রতিটি পয়েন্ট ছোট ছোট করে এইভাবে লিখবে এবং তার ছবি এঁকে বোঝানোর চেষ্টা করবে, এবং প্রত্যেকটা পয়েন্টে দেখো উদাহরণ কম বেশি দেওয়া আছে। এইভাবে তোমরা লেখার চেষ্টা করো। এবার নদীর পর আমি অন্য প্রশ্নে আসবো। আশা করি নদীর থেকে এই দুটি প্রশ্ন আসলে তোমরা অনায়াসে ভালো করেই লিখতে পারবে। এখানে একটি বদ্বীপের উদাহরণ আছে। এবার আমি আসব বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা। দেখো, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনার ক্ষেত্রে তোমাদের কারো কারো মনে হতে পারে আমরা নদীর একটা সংজ্ঞা দিয়েছি, তাহলে বায়ুর একটা সংজ্ঞা দিতে হবে। না, বায়ুর কোনো সংজ্ঞা দেওয়ার দরকার নেই। তুমি সরাসরি বলো বায়ু কি কি প্রক্রিয়ায় ক্ষয়কার্য সাধন করে। তোমরা জানো যে বায়ু ঘর্ষণ, অবঘর্ষ, অপসারণ প্রভৃতি প্রক্রিয়ায় ক্ষয়কার্য সাধন করে। তাহলে তুমি শুরুতে এটুকু বলে নাও, বায়ু ঘর্ষণ, অবঘর্ষ, অপসারণ প্রভৃতি প্রক্রিয়ায় ক্ষয়কার্য সাধন করে। বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট এই সকল বৈচিত্র্যময় ভূমিরূপগুলি হলো, প্রথম হলো গৌড়। এই গৌড় পয়েন্টটি আলোচনার ক্ষেত্রে আমি তোমাদের একটি সতর্কতা বলবো। প্রথমত বলে নিই গৌড় কি। দেখো, ভূপৃষ্ঠ থেকে 1 মিটার বা 1.5 মিটার উচ্চতা পর্যন্ত
আমরা জানি যে বায়ুপ্রবাহের গতিবেগ অনেক বেশি হয়, অর্থাৎ একদম ভূপৃষ্ঠ সংলগ্ন যে অংশের বায়ু সেখানে কিন্তু বায়ুর গতিবেগ কম থাকে। দেখো আমি এই অ্যারো দিয়ে বায়ুর গতিবেগকে বোঝানোর চেষ্টা করেছি। কেন? কারণ ভূপৃষ্ঠে বাধা পায়, বায়ু প্রবাহ পথে ভূপৃষ্ঠে বাধা পায়, ভূপৃষ্ঠে যদি বাধা পায় তাহলে ওর গতিবেগ কমে যায়। একটু একটু যেই উচ্চতা বাড়ে তখন কিন্তু বায়ুর গতিবেগ বাড়তে থাকে এবং 1 থেকে 1.5 মিটারের মধ্যে এর গতিবেগ কিন্তু অনেক বেশি হয়। যেই 1 মিটারের থেকে বা 1.5 মিটারের থেকে আরও বেশি উঁচুতে চলে যায় তখন বায়ুর গতিবেগ ক্রমাগত হ্রাস পায়। এই যে বায়ুর গতিবেগের এই বিষয়টি আমি বললাম, একে দেখো এর একটি শেপ রয়েছে, এই দেখো কেমন সুন্দর একটি শেপ। একে বলা হয় একম্যান স্পাইরাল বা স্পাইরাল একম্যান। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ গৌড় সৃষ্টির ক্ষেত্রে। অর্থাৎ ধরো বায়ুর গতিপথে একটি বড় শিলাখণ্ড রয়েছে, এই শিলাখণ্ডটি 1.5 মিটার বা তার থেকেও বেশি উঁচু। তাহলে নিচের দিকের যে অংশটি, এই অংশে কিন্তু বায়ুর গতিপথে যেহেতু নিচের দিকে গতিবেগ কম, তাই এই অংশে ক্ষয় কম হবে। কিন্তু মিডলের অংশে কি গতিবেগ বেশি বললাম, সেই জন্য এই অংশে ক্ষয়ও বেশি হবে। কেন? শুধু গতিবেগ বেশি তাই নয়, এই অংশে কিন্তু ধুলো বালি ইত্যাদির পরিমাণও বেশি হয়। উপরের দিকে বায়ুর গতিবেগ আরও বাড়ে, কিন্তু ধুলো বালি এইসবের পরিমাণ কিন্তু উপরের দিকে কমে যায়। তাই ক্ষয়টা, অবঘর্ষজনিত ক্ষয় এইখানে অনেক বেশি হয়। এই কারণে এই যে শিলাখণ্ডটি ছিল, শিলাখণ্ডের মধ্যবর্তী অংশ ক্রমাগত সরু হয়ে যায় এবং ব্যাঙের ছাতার মতো একটি ভূমিরূপ সৃষ্টি হয়, একে গৌড় বলে। এবার আমি বলি যে এই গৌড়ের ক্ষেত্রে আমি কি সতর্কতার কথা বলেছিলাম। দেখো, গৌড়ের ক্ষেত্রে অনেক সময় আমি দু একটি বইয়ে বা দু একটি ব্লগে নেটে আমি দেখেছি এরকম দেওয়া রয়েছে যে কোমল শিলা এবং কঠিন শিলা যদি অবস্থান করে তবে কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। তোমরা নিজেরাই যুক্তিবোধ দিয়ে বিচার করো, তাহলে কিন্তু সবসময় কোমল শিলাকে মাঝখানে থাকতে হবে, উপরে নিচেই কঠিন শিলাকে থাকতে হবে। এই রকমভাবে ভূমিরূপ, এমনকি যে ছবিগুলি আঁকা যায় সেখানেও সেইভাবে নেই এবং এটি হয় না। সুতরাং এখানে মেইনলি কিন্তু উচ্চতার বিষয়টি কাজ করে। অধিকাংশ টেক্সট বুকে এই বিষয়টি ঠিকভাবে আছে, দু একটি বইয়ে কোনো কারণে এই ধরনের ভুল থেকে গেছে। তোমরা এই বিষয়টি একটু সতর্কতার সাথে পড়বে। গৌড়ের পর আমরা পরের পয়েন্ট লিখব ইয়ারদাং। ইয়ারদাংয়ের ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু কঠিন শিলা কোমল শিলার অবস্থানের একটি ব্যাপার আছে। এই ইয়ারদাংয়ের সাথে জুইগানেরও তাই কঠিন এবং কোমল শিলার অবস্থানের একটি ব্যাপার আছে। ব্যাপারটা কি দেখো, ইয়ারদাংয়ের ক্ষেত্রে এই দেখো, ধরো এই দাগটানাগুলো কঠিন শিলা আর বিন্দুগুলি কোমল শিলা। কঠিন আর কোমল শিলা পাশাপাশি দেখো লম্বভাবে অবস্থান করছিল এখানে। তাহলে একই জায়গার উপর বায়ু কোমল শিলাকে বেশি ক্ষয় করে, তাহলে বায়ু যদি কোমল শিলাকে বেশি ক্ষয় করে সেই জায়গাটা কি হবে? বেশি ক্ষয় হয়ে গর্ত মতো তৈরি হবে, আর কঠিন শিলাকে কম ক্ষয় করবে। ফলে এই যে উঁচু নিচু যে ভূমিরূপ তৈরি হবে একে আমরা ইয়ারদাং বলবো। আর জুগানের ক্ষেত্রে কঠিন শিলা কোমল শিলা অনুভূমিকভাবে থাকবে, যেটি আমি গৌড়ের ক্ষেত্রে বললাম যে অনেকে বলে থাকে গৌড়ের ক্ষেত্রে কঠিন শিলা কোমল শিলা এইভাবে অনুভূমিকভাবে থাকলে তৈরি হয়। একেবারেই না, এটি জুইগানের ক্ষেত্রে তৈরি হতে পারে। দেখো, এই যে জুইগানের ক্ষেত্রে কঠিন এবং কোমল শিলা যদি একের পর এক এইভাবে অবস্থান করে অনুভূমিকভাবে, তাহলে উপরের দিকের যে কঠিন শিলা থাকে, কঠিন শিলা অবহবিকারের ফলে ফাটল তৈরি হয় উপরের দিকটাতে। কারণ কঠিন শিলা তো বায়ু ক্ষয় করতে পারে না, বেশি অল্প ক্ষয় করে, কিন্তু উপরে অবহবিকারের ফলে উপরের অংশগুলিতে কিন্তু ফাটল তৈরি হতে পারে। এই যে ফাটল তৈরি হলো, ফাটলের ভিতর থেকে বাতাস ভিতরের দিকে ঢুকে যায়, বাতাস ভিতরের দিকে ঢুকে কোমল অংশটিকে ক্ষয় করে, কিন্তু আবার কঠিনের দিকে ক্ষয় করতে পারে না। এর ফলে দেখো এই যে কোমল অংশগুলি বেশি বেশি করে ক্ষয় হচ্ছে, এই সাদা অংশগুলি কোমল শিলা, এখানে বেশি ক্ষয় হওয়ার ফলে
যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলা হয় জুইগেন। তাহলে বাহ্যিকভাবে তুমি যতক্ষণ না শিলাকে আইডেন্টিফাই করতে পারছো, দুটি ভূমিরূপের চেহারা কিন্তু একই রকম হতে পারে, কিন্তু যখন তুমি তার রক্সগুলিকে আলাদাভাবে দেখবে তখন তুমি তাকে আইডেন্টিফাই করতে পারবে। তোমরা নিজেরা যদি আমাদের রাজস্থানের মরুভূমি অংশে যাও, তাহলে পশ্চিম রাজস্থানে যদি যাও তাহলে তোমরা এই ধরনের ভূমিরূপ কিন্তু দেখতে পারো, কিন্তু তোমাকে ঠিকমতো বুঝে আইডেন্টিফাই করতে গেলে এই কনসেপ্টগুলি থাকা প্রয়োজন। ইয়ারদাং জুইগানের পয়েন্ট দুটো বুঝলাম। এটা মনে রাখার জন্য আমি আর একটি কথা বলতে পারি। দেখো, ইয়ারদাংয়ের ওয়াই দিয়ে শুরু হয়, তাহলে ওয়াইটা এরকম লম্বভাবে আছে। আর জুইগানের দেখো আমি ইংলিশে লিখেছি জেড, জেডের ক্ষেত্রে দেখো এই দাগগুলি দেখো হরিজন্টাল রয়েছে। তাহলে জুইগানের ক্ষেত্রে যেমন জেডটা এরকম সোজাভাবে থাকে হরিজন্টালি উপর নিচে অনুভূমিকভাবে, ঠিক তেমনভাবে শিলাস্তরগুলিও অনুভূমিকভাবে থাকে। আর ইয়ারদাংয়ে যেমন ওয়াইটি সোজাভাবে রয়েছে, ঠিক তেমন শিলাস্তরগুলি সোজাভাবে থাকে। আশা করি আর ভুলবে না এটি। এবার আমরা আলোচনা করব পরের পয়েন্ট ইনসেলবার্জ নিয়ে। দেখো, ইনসেলবার্জ হলো মূলত একটি জার্মান শব্দ যার অর্থ হলো দ্বীপশিলা, অর্থাৎ দ্বীপের মতো এটি মরুভূমির ভেতর এরকমভাবে দাঁড়িয়ে থাকে। মরুভূমিতে অনেক সময় কঠিন শিলা কিছু কিছু জায়গায় এইভাবে অবস্থান করে। এই কঠিন শিলা চারিপাশ বায়ুর ক্ষয়ের ফলে ক্ষয়ীভূত হয়ে যায় এবং কঠিন শিলাও আস্তে আস্তে ক্ষয় হতে হতে অনুচ্চ টিলার মতো আকারে দাঁড়িয়ে থাকে। এদেরকে ইনসেলবার্জ বলা হয়ে থাকে। ইনসেলবার্জের পর আমি আলোচনা করব ভেন্টিফ্যাক্ট এই পয়েন্টটি নিয়ে। ভেন্টিফ্যাক্ট হলো, ভেন্টিফ্যাক্ট শব্দটি এসছে ভিন্টাস থেকে, যার অর্থ বাতাস। আসলে ধরো বায়ুর প্রবাহ পথে ছোট কোনো শিলাখণ্ড রয়েছে, এই শিলাখণ্ডের একদিক থেকে যদি বাতাস প্রবাহিত হয় তাহলে ওই দিকটি কি খুব মসৃণ হয়ে যাবে, ওই মসৃণ অংশ আবার অন্য দিকটা একটু এবড়ো খেবড়ো থাকে। এই যে চেহারার শিলা তৈরি হলো একে বলা হয় ভেন্টিফ্যাক্ট। আরেকটি হলো ড্রেকান্টার। ড্রেকান্টার হলো বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহের ফলে ওই শিলাটি বিভিন্ন দিক থেকে সমতল হবে। তোমরা নিশ্চয়ই কামরাঙা দেখেছো, ঠিক কামরাঙার মতো বিভিন্ন দিকের অংশ সমান হবে। আরেকটি শব্দ রয়েছে জুইক্যান্টার। জুইক্যান্টার হলো যখন দুদিকে এরকম সমতল আমরা দেখতে পাই। আমি এখানে এতগুলি পয়েন্ট আলোচনা করেছি জাস্ট তোমাদের জানার জন্য। তোমরা কিন্তু বারবার বলছি 5টি পয়েন্ট লিখবে, এবং যেহেতু ভেন্টিফ্যাক্ট লিখছো তাহলে ড্রেকান্টার বা জুইক্যান্টার লেখার প্রয়োজন নেই। এরপর অপসারণজনিত গর্ত একটু আলোচনা করে দিই। এটি না লিখলেও তোমার 5টি পয়েন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। মূলত বায়ু অনেক জায়গা থেকে প্রবাহের সময় প্রচুর পরিমাণে বালিকে তুলে নেয়, একে বলা হয় অপসারণ। বালি তুলে নেওয়ার ফলে একই জায়গা থেকে ক্রমাগত বালি উঠতে উঠতে বিশাল বড় গর্ত হয়, এমনকি অনেক সময় সেখানে হ্রদও সৃষ্টি হয়, যাকে আমরা প্লায়া বলে থাকি। এই ধরনের গর্তকে বলা হয় অপসারণজনিত গর্ত। রাজস্থানে এই ধরনের গর্তকে ধান্দ বলা হয়, আর ইউনাইটেড আরব আমিরশাহিতে একে বলা হয় কাতারা। এইখানে এই যে কাতারা হলো ইউএই এর সবথেকে বড় অপসারণজনিত গর্ত। এবার আমরা আরও বেশ কিছু পয়েন্ট এখানে আলোচনা করতে পারি, সেই পয়েন্টগুলো আমরা আর বিস্তারিত যাব না। তাহলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ তোমাকে যদি বলা হয়, তোমরা এখানে গৌড়, ইয়ারদাং, জুইগেন, ইনসেলবার্জ, ভেন্টিফ্যাক্ট এই 5টি পয়েন্ট আলোচনা করো। ভেন্টিফ্যাক্টের মতো অনুরূপ ড্রেকান্টার, জুইক্যান্টার এগুলি বলতে পারো, আর বলতে পারো এছাড়া অন্যান্য ভূমিরূপ ইত্যাদি এভাবে নাম বললেও বলতে পারো। এবার পরের প্রশ্ন আমি আসব, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের ক্ষেত্রে
আমরা একটু বলবো নদীর ক্ষেত্রে কিন্তু সঞ্চয় কার্য প্রক্রিয়ার কোনো শ্রেণীবিভাগ ছিল না, অর্থাৎ নদীর সঞ্চয় কার্য সব একইভাবে হয়। কিন্তু বায়ুর সঞ্চয় কার্য আবার অনেকগুলি ভাগ রয়েছে, সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেব। শুরুতে বায়ু উলেপন, অধিগ্রহণ এবং অধঃপতন প্রক্রিয়ায় সঞ্চয় করে। এই শব্দগুলি কিন্তু অন্যভাবেও বাংলাতে বলা হয়ে থাকে। তোমরা তোমাদের বইয়ের মতো লিখতে পারো, আমি যেভাবে বলছি সেভাবেও লিখতে পারো। তাহলে প্রথমে একটু বলে দিলে বায়ুর সঞ্চয় কার্য কাকে বলে, বায়ু, তারপর বললে বায়ু কি কি প্রক্রিয়ায় সঞ্চয় করে থাকে। এরপর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপকে আমরা মেইনলি দুটি ভাগে ভাগ করি। একটি হলো বালিয়াড়ি। এই বালিয়াড়ি আবার অনেক রকম হয়, যেমন বারখান, শিব বালিয়াড়ি, নক্ষত্র বালিয়াড়ি, একলে বালিয়াড়ি। এইগুলো সম্পর্কে তোমরা একটু জাস্ট নাম বললে। এবার দেখো অনেকেই কিন্তু বায়ুর সঞ্চয় কার্য আসলে 5টা বালিয়াড়ির নাম বা 5টা বালিয়াড়ির বর্ণনা দেয়। সেটি ভুল আমি একবারও বলবো না, কিন্তু আমি বলছিলাম যে একই ধরনের ভূমিরূপের বর্ণনা না দিয়ে তোমরা অন্য ভূমিরূপের বর্ণনা দাও। আমি এখানে বালিয়াড়ি কাকে বলে সেই সম্পর্কে একটু বললাম, যে বালি এক জায়গা থেকে অপসারিত হয়ে অন্য জায়গায় সঞ্চিত হয়ে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বালিয়াড়ি বলে। এর ভিতর উল্লেখযোগ্য একটি বালিয়াড়ি হলো বারখান। তুমি বারখানের একটু বর্ণনাও দিয়ে দাও, দিয়ে ছবি করো। এছাড়া অন্যান্য বালিয়াড়ি বলে এই যে বাদবাকি যে 12টা বালিয়াড়ি থাকছে 2 থেকে 13 অবধি, এই 12টি বালিয়াড়ির নাম বলে দাও। এরপর অন্যান্য সঞ্চয়ের মধ্যে আমরা প্রথম আসছি লোয়েস। তার মানে আমাদের দ্বিতীয় পয়েন্ট হলো লোয়েস। লোয়েস হলো মূলত একটি জার্মান শব্দ, লস থেকে এসেছে, যার অর্থ সূক্ষ্ম পলি। প্রকৃতপক্ষে একটি অংশ থেকে অনেক দূর পর্যন্ত বায়ু দ্বারা প্রবাহিত হয়ে যখন কোনো সমভূমি গঠিত হয় তাকে লোয়েস সমভূমি বলে। তাহলে বালিকণা একটা জায়গা থেকে যখন অনেক দূরে গিয়ে সঞ্চিত হয়, মূলত ভূবিজ্ঞানী রিক্টোফেন সর্বপ্রথম লোয়েসকে চিহ্নিত করেন। তোমরা জানো যে আমাদের হোয়াংহো অববাহিকায় এরকম লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে। এবার আমরা এখানে অনেকগুলি উদাহরণও দিয়েছি লোয়েসের, কোন কোন জায়গায় দেখা যায় তার বৈশিষ্ট্যও লিখেছি। এরপর আমরা দ্বিতীয় পয়েন্টে আসব, বালিপাত। তার আগে একটু বলি যে লোয়েসের ক্ষেত্রে কিন্তু তোমাদের আলাদা প্রশ্ন হয়, লোয়েস কাকে বলে, লোয়েসের বৈশিষ্ট্য লেখো, তাই এই পয়েন্টটি তোমরা আলাদা করে নোট ডাউন করো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বালিপাত। এটি অন্যান্য সঞ্চয়ের দ্বিতীয় পয়েন্ট, কিন্তু মূল প্রশ্নের ক্ষেত্রে এটি 3 নম্বর পয়েন্ট। দেখো বালিপাত বলতে মরু অঞ্চলে ধরো কিছু অসমতল জায়গাতে বায়ু প্রবাহের দ্বারা কিছুটা ঢেউ খেলানো আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়। বায়ু প্রবাহের ফলে বালিগুলি উড়ে এসে ঢেউ খেলানো আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলি সব বালির সঞ্চয়, একে বলা হয় বালিপাত। এবং মাথায় রাখতে হবে এই বালিপাত বা বালিয়াড়ি বা যে কোনো ধরনের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এরা কিন্তু কেউই স্থায়ী নয়, এরা ক্রমাগত পরিবর্তিত হতে থাকে। নদীর ফল ক্ষয় বা সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি যেমন দীর্ঘদিন থাকে, বায়ুর সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ বিশেষত এটি দীর্ঘদিন থাকে না। ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপটি যদিও অনেক দিন পর্যন্ত থাকে। এবার তার পরের পয়েন্টে আমরা আসছি বালি তরঙ্গ। এই বালি তরঙ্গ কি? বালি তরঙ্গ বা বালিপাত, ধরো মরু অঞ্চলে সমতল অংশে বায়ু দ্বারা যে বালি আসে সেই বালিগুলি এরকম সঞ্চিত হয়ে একটি সূক্ষ্ম পাতের মতো আস্তরণ তৈরি করে, একে বলা হয় বালি তরঙ্গ বা বালিপাত। দেখো এই যে নীল অংশটি দেখতে পাচ্ছ এটি মূল ভূখণ্ড, এর উপরে যে কালো বিন্দু বিন্দু অংশ এটি হলো বালিপাত। এই কয়েকটি পয়েন্ট তোমরা যদি একটু ডিটেলসে আলোচনা করো তাহলে তোমাদের বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা কমপ্লিট হবে। এই চ্যাপ্টার থেকে আরেকটি প্রশ্ন আসে, বায়ু ও জলধারার মিলিত কাজের প্রভাবে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। এই বায়ু ও জলধারার মিলিত কাজ, এই প্রশ্নটি আলোচনার পূর্বে একটু বলি, তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে
মরু অঞ্চলে আবার জলধারা কোথা দিয়ে এলো? তোমাদের অনেকেরই ধারণা মরু অঞ্চলে টোটালি কোনো বৃষ্টিপাত হয় না, তা কিন্তু নয়। মরু অঞ্চলে খুব অল্প পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে। দু একটি জায়গা বৃষ্টির ছায়া অঞ্চল হলেও অধিকাংশ জায়গাতেই কিন্তু কিছুটা হলেও বৃষ্টি হয়ে থাকে। অথবা কোনো কোনো জায়গায় প্রস্রবণের ফলে কিন্তু নদী সৃষ্টি হতে পারে, বা কোনো হ্রদ থেকেও নদী সৃষ্টি হতে পারে। তাই মরু অঞ্চলে নদীও থাকতে পারে এবং নদীর পাশাপাশি বায়ুও কাজ করতে পারে। যখন নদী এবং বায়ু দুটি শক্তি মিলিত হয়ে কোনো ভূমিরূপ সৃষ্টি করে তখন আমরা তাকে বলি বায়ু ও জলধারার মিলিত কাজের প্রভাবে সৃষ্ট ভূমিরূপ। এই ভূমিকাটি দেওয়ার পর তোমরা প্রথম চলে আসবে ওয়াদি। এই পয়েন্টে ওয়াদি হলো শুষ্ক অঞ্চলে একটি শুষ্ক নদী খাত, মরু অঞ্চলে শুষ্ক নদী খাত। অর্থাৎ যখন বৃষ্টি হয় তখন এই অংশের ভেতর দিয়ে জল থাকে, জল যাওয়ার ফলে ওইখানে একটি খাতের সৃষ্টি হয়। তোমরা দেখেছো যে বাড়ির আশেপাশে দেখবে বৃষ্টির ফলে দেখবে যে মাঠের ভেতর দিয়ে যেখান দিয়ে জল যাচ্ছে সেখানে কিছুটা গর্ত মতো বা একটা দাগ মতো তৈরি হয়ে গেছে। তাহলে ক্রমাগত প্রতিদিন যদি ওই অংশ দিয়ে জল যায় তাহলে ওই জায়গাটি একটি গর্ত তৈরি হবে। এই গর্তকে বলা হয় ওয়াদি। মরু অঞ্চলে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে, এই ছবিটি আমি একটু কালারফুল করেছি তোমাদের বোঝার জন্য। এইটি একটি ওয়াদি। এই অংশটি দেখো আমরা দেখতে পাচ্ছি শুষ্ক, অর্থাৎ এখানে জল নেই এখন। এবার মরু অঞ্চলে এই মরুর যে পার্বত্য অংশ যদি থাকে তার পাদদেশীয় অংশে নুড়ি বা বিভিন্ন পাথর বা প্রস্তরখণ্ড সঞ্চিত হয়ে প্রায় সমতল যে ভূমিরূপ তৈরি করে তাকে বলা হয় পেডিমেন্ট। পেডিমেন্ট শব্দটি মূলত পেডি আর মন্ট এই শব্দ দুটি থেকে এসেছে। পেডি শব্দের অর্থ পাদদেশ, মন্ট হলো পর্বত, তাহলে পর্বতের পাদদেশ। মরু অঞ্চলে ছোট ছোট যে পর্বতগুলি বা পাহাড়গুলি থাকে তার পাদদেশীয় অংশে যখন এই রকম বিভিন্ন নুড়ি বা বোল্ডার এসে সঞ্চিত হয় তখন আমরা তাকে বলি পেডিমেন্ট। আফ্রিকার সাহারা মরুভূমির উত্তর পশ্চিম প্রান্তে এই রকম পেডিমেন্ট দেখা যায়। পেডিমেন্টের ঠিক পরেই যে অংশটি রয়েছে, অর্থাৎ দেখো এখানে বালি বা অন্যান্য সূক্ষ্ম পদার্থ, ছোট ছোট নুড়ি কাকড়, এইগুলি দীর্ঘদিন সঞ্চয় হয়ে এখানে একটি সমভূমি সৃষ্টি হয়েছে। একে আমরা বলি বাজাদা। এই বাজাদা মূলত নদীর নিচের অংশে তৈরি হয়ে থাকে এবং তারপরে যে অংশটি সেটি হলো প্লায়া বা প্লায়া হ্রদ। এই অংশটি মূলত নদী থেকে আসা জল এখানে যেমন সঞ্চিত হয় তেমনি বায়ুর অপসারণ কাজের ফলে সৃষ্ট যে গর্ত, সেই গর্তের ভিতর নিচ থেকে ভৌমজল এসে সঞ্চিত হয়েও এই ভূমিরূপটি সৃষ্টি হয়ে থাকে। এরপর আমরা আলোচনা করব হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা। দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দেওয়ার আগে নদীর মতোই এখানে আমরা হিমবাহের একটি সংজ্ঞা দেব। পার্বত্য ঢাল বরাবর সঞ্চিত বরফ যখন ঢাল বরাবর নেমে আসে তাকে হিমবাহ বলে। অর্থাৎ পার্বত্য ঢালের উপর যে বরফগুলি সঞ্চিত হয় সেগুলি কোনো এক সময় আস্তে আস্তে অভিকর্ষজ বলের প্রভাবে নিচেই নেমে আসে, অথবা সেগুলি গলনের ফলে নিচের দিকে নেমে আসে। এই যে প্রবাহমান বরফ, একেই কিন্তু হিমবাহ বলে। এবার দেখো একটু বলি, হিমবাহ কিন্তু দীর্ঘদিন ধরে তৈরি হয়। অর্থাৎ হিমবাহ তৈরি হতে গেলে সেখানে দীর্ঘদিন ধরে বরফের সঞ্চয় হতে হবে। প্রথমে সেখানে অল্প অল্প তুষারপাত হবে, তুষারপাত হওয়ার ফলে সেখানে নেভে তৈরি হবে, নেভের পর ফান্ড তৈরি হবে। এগুলি হলো এক একটি পর্যায়। তারপর এসে হিমবাহ তৈরি হবে। হিমবাহ অবঘর্ষ এবং উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়সাধন করে। এই অবঘর্ষ এবং উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে যে সকল ভূমিরূপ হয় সেগুলি হলো প্রথমত সার্ক। সার্ক হলো, ধরো হিমবাহের খাড়াই ঢাল বরাবর যখন হিমবাহ প্রবাহিত হচ্ছে
তখন সেই অংশটি অবনত হয়, অনেকটা হাতল চেয়ারের মতো গর্ত সৃষ্টি হয়। একে বলা হয় সার্ক বা করি। এটি মূলত ফরাসি ভাষায় সার্ক, ইংরেজিতে কুম বা করি বলে এবং পৃথিবীর বিভিন্ন দেশে একে বিভিন্ন নামে অভিহিত করা হয়। অর্থাৎ দেখো, এই যে অংশটি, একে আমরা সার্ক বা করি বলতে পারি। এখানে একটি উদাহরণ দিলে এবং এর কিছু বৈশিষ্ট্য লিখলে। এরপর হিমশিরা বা এরিটি। দেখো, যখন এই যে সার্ক তৈরি হলো, পাশাপাশি যদি দুটো সার্ক তৈরি হয়, তাহলে দুটো সার্কের যে মধ্যবর্তী অংশ সেটি খানিকটা উঁচুমতো অবস্থায় অবস্থান করবে। এই উঁচুমতো যে অবস্থা, তাকে আমরা বলি হিমশিরা বা এরিটি। আর হিমশিরা বা এরিটির একদম উপরের যে অংশটি, তাকে আমরা বলি পিরামিড চূড়া। একদম মাথার দিকে যে অংশটি থাকবে তাকে বলা হয় পিরামিড চূড়া। এখানে দেখো, এই যে অংশটি আমরা দেখতে পাচ্ছি ক্ষয় হয়ে গেছে, এটি হলো সার্ক। দুটি সার্কের দেখো মাঝখানের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি সেটি এরিটি। এরকম অনেকগুলি এরিটি শীর্ষ দেশে যেখানে মিলিত হয়েছে সেটি হলো পিরামিড চূড়া। তাহলে এই তিনটি পয়েন্ট যদি তুমি লেখো, তাহলে দেখো এই তিনটি পয়েন্ট লিখলে তিনটি কিন্তু আলাদা আলাদা পয়েন্ট, কিন্তু একটি ছবির মধ্যে তুমি তাদেরকে প্রকাশ করতে পারবে। তাই এই ধরনের পয়েন্টও তুমি বেছে নিতে পারো। সেক্ষেত্রে তুমি বৈশিষ্ট্য বা উদাহরণ বা অন্যান্য বিষয়গুলি আরও ডিটেলসে লিখতে পারবে। এরপর আমরা পরের পয়েন্টে আসবো, হিমদ্রোণী। হিমদ্রোণী হলো যখন হিমবাহ অধ্যুষিত অঞ্চলে উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ ক্রমাগত পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় করতে থাকে, তখন ইউ আকৃতির যে উপত্যকা হয় তাকে আমরা হিমদ্রোণী বলি। একে ইউ আকৃতির উপত্যকাও বলা হয়ে থাকে। এবার যেমন হিমালয়ের ধরো রূপকুণ্ড নামক একটি হিমদ্রোণী রয়েছে, এর বৈশিষ্ট্য একটু তোমরা বললে। এরপর আমি আলোচনা করব রসে মতানে। রসে মতানের অর্থ হলো উঁচু ঢিপি। মূলত দেখো, রসে মতানে কীরকম হয়েছে, এইখান থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছিল, এখানে একটি শিলাখণ্ড, এর উপর দিয়ে হিমবাহ প্রবাহিত হচ্ছিল। প্রবাহিত হওয়ার পর যেহেতু এই দিকটা উঁচু, এখান থেকে যখন বরফগুলি নিচের দিকে নেমে আসছে, তখন উৎপাটন প্রক্রিয়ায় এখান থেকে কিছু কিছু অংশ ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। এর ফলে এই দিকের অংশ এরকম অমসৃণভাবে তৈরি হয়েছে, কিন্তু পেছনের দিকের অংশটি দেখো, এটি কিন্তু বেশ মসৃণ। তাই এই যে মসৃণ অংশ আর একদিকের অমসৃণ অংশ নিয়ে যে ভূমিরূপ গঠিত হয়েছে তাকে বলা হয় রসে মতানে। যেহেতু একটি উঁচু ঢিবির মতো দেখতে, তাই একে বলা হয় রসে মতানে। এরপর আমরা পরের পয়েন্ট আলোচনা করব, ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকার ক্ষেত্রে আমরা প্রথমে একটি সংজ্ঞা লিখব। প্রকৃতপক্ষে অনেকগুলি ছোট ছোট হিমবাহ যখন এসে বড় হিমবাহের সাথে মিলিত হয়, তখন এই ছোট হিমবাহগুলিকে দেখলে মনে হয় যেন বড় হিমবাহের উপর এরা ঝুলছে। দেখো, এই যে বড় হিমবাহ আর উপরে ছোট ছোট হিমবাহ, এই তিনটি হিমবাহ এসে মেন হিমবাহের সাথে মিলিত হয়েছে। এক্ষেত্রে মনে হচ্ছে না যে উপরের হিমবাহগুলি এখানে ঝুলছে? একেই বলা হয় ঝুলন্ত উপত্যকা। এর উদাহরণ দিলে এবং বৈশিষ্ট্য দিলে তাহলে আমাদের 5টি পয়েন্ট শেষ হলো। এছাড়া ক্র্যাগ অ্যান্ড টেল লিখতে পারতে বা অন্যান্য ভূমিরূপের বর্ণনাও লিখতে পারো। এরপর আসবো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। দেখো, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের ক্ষেত্রেও আমি বলবো যে একই ধরনের ভূমিরূপ তোমরা বারবার লিখবে না। যেমন আমি বালির সঞ্চয়ের ক্ষেত্রে বলেছিলাম যে অনেকে শুধু বিভিন্ন প্রকার বালিয়াড়ির বর্ণনায় লিখে দেয়, তেমন হিমবাহের সঞ্চয়ের ক্ষেত্রেও বিভিন্ন প্রকার গ্রাবরেখার বর্ণনা লিখে দেয়, সেটি লিখবে না। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে সকল ভূমিরূপ সৃষ্টি হয় তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হলো উচ্চ পার্বত্য অঞ্চলে গঠিত ভূমিরূপ, আর একটি পর্বতের পাদদেশে গঠিত ভূমিরূপ। এই সম্পর্কে নিচে আলোচনা করা হলো, একটু বললাম এইভাবে। এবার দেখো, প্রথম হলো গ্রাবরেখা।
এই গ্রাবরেখা হিমবাহের প্রবাহ পথে হিমবাহের সাথে যে সকল নুড়ি বালি ইত্যাদি থাকে সেগুলি হিমবাহের দুপাশে বা মধ্যবর্তী অংশে বা প্রান্তবর্তী অংশে সঞ্চিত হয়। একেই বলা হয় গ্রাবরেখা। একে ইংলিশে বলা হয় মোরেন, বাংলাতেও অনেক সময় মোরেন বলে প্রশ্ন দেওয়া হয়ে থাকে। তাহলে মোরেন বা গ্রাবরেখা এই বিষয়টি কি? দেখো, হিমবাহ এই দিক থেকে প্রবাহিত হচ্ছে। এই প্রবাহের ক্ষেত্রে এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে হিমবাহ এই দিক থেকে এইদিকে আসছে, প্রবাহ এইদিকে পর্বত, এইদিকে নিচু ভূমি। এবার হিমবাহের দুপাশে দেখো এই যে বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়েছে, এই সঞ্চয়জাত পদার্থগুলিকে বলা হয় গ্রাবরেখা। যখন এরা পাশে সঞ্চিত হয় পার্শ্ব গ্রাবরেখা। দেখো দুটি হিমবাহের মাঝখানে সঞ্চিত হয়েছে, তাহলে একে আমরা বলবো মধ্য গ্রাবরেখা। যদি শেষের দিকে আসে তাহলে আমরা বলবো প্রান্ত গ্রাবরেখা, এবং একদম নিচের দিকে থাকলে তাকে আমরা বলি ভূমি গ্রাবরেখা। তাহলে গ্রাবরেখাকে আমরা কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত করতে পারি। এখানে আমি বিভিন্ন ভাগের নাম বললাম, তোমরা নামগুলি জাস্ট একটু উল্লেখ করে দিতে পারো, এত বর্ণনা দেওয়ার দরকার নেই। এরপর হলো অবক্ষেপ। এই অবক্ষেপ বিষয়টা কি? ড্রিফটও বলে একে। এটাও কিন্তু ড্রিফট হিসাবেও প্রশ্ন থাকতে পারে বা অবক্ষেপ হিসাবেও থাকতে পারে। দেখো, পর্বতের নিচের দিকে বা নিম্নভূমিতে, সমতল ভূমিতে হিমবাহ অনেক সময় অবক্ষেপণ করে থাকে। মূলত আমরা পড়েছি মহাদেশীয় হিমবাহ হতে পারে, পার্বত্য হিমবাহ হতে পারে। আমাদের দেশে আমরা পার্বত্য হিমবাহই দেখতে পাই হিমালয়ের দিকটাতে, কিন্তু কোনো কোনো জায়গায় মহাদেশীয় হিমবাহ থাকে, বিশেষত মেরু অঞ্চলে। সেই সকল অংশে হিমবাহ সাথে আসা বিভিন্ন নুড়ি, পাথর, কাদা, বালি এগুলি যখন বিভিন্ন অংশে সঞ্চিত হয় তখন তাকে বলা হয় অবক্ষেপ। এই অংশগুলি কিন্তু হিমবাহ অনেক উপর থেকে একসাথে নিয়ে আসে, এনে ওই সমতল অংশে অবক্ষেপিত করে। এরপর আমরা পরের পয়েন্ট করব বহির্বিধৌত সমভূমি। এই বহির্বিধৌত সমভূমি কি? দেখো, অনেক সময় হিমবাহ যখন নিচে নেমে আসে তখন হিমবাহের নিচের দিকে যখন নিচু অংশে চলে আসে তখন গলন শুরু হয়। গলন শুরু হওয়ার ফলে সেখানে নদী তৈরি হয়। এই নদী তৈরি হওয়ার ফলে নদীর সাথে হিমবাহের মধ্যে থাকা পাথরের টুকরো, নুড়ি, কাঁকর, বালি এগুলি বাইরে বেরিয়ে আসে। ওই নদীর সাথে বাহিত নুড়ি, কাঁকর, বালি সেগুলি বাইরে সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি করে তাকে বহির্বিধৌত সমভূমি বলে। এর বৈশিষ্ট্য এবং উদাহরণ এখানে দেওয়া আছে, একটু লিখবে। এরপর 4 নম্বর পয়েন্ট বলছি আগামুখ। এই আগামুখ কি? হিমবাহ উপর থেকে বিভিন্ন আকৃতির শিলাচূর্ণ নিয়ে এসে এক জায়গায় জড়ো করে। এই জড়ো করা পদার্থগুলিকে আমরা কি বলি? অবক্ষেপ। এই অবক্ষেপের মধ্যে অপেক্ষাকৃত বড় আকৃতির যে শিলাখণ্ড তাকে আগামুখ বলে। এমনকি এই আগামুখ 1.5 মিটার, 2 মিটার, 3-4 মিটার উঁচুও হতে পারে, অর্থাৎ একজন মানুষের থেকে 2 গুণ 3 গুণ বড় হতে পারে। এত বড় বড় গোল গোল নুড়ি পাথরও আমরা দেখতে পাই। আগামুখকে ইরাটিকও বলে। সুতরাং এই শব্দগুলি তোমরা একটু ভালো করে দেখে রাখবে, আগামুখ বা ইরাটিক। এরপর এর বৈশিষ্ট্য লিখবে। এরপর পরের পয়েন্ট আমরা লিখব ড্রামলিন। ড্রামলিন এটিও ছোট প্রশ্ন হিসেবে আসে। ড্রামলিন শব্দের অর্থ হলো ঢিবি। এই জিনিসটি কি? ধরো হিমবাহের সঙ্গে আসা বিভিন্ন নুড়ি, বালি ইত্যাদি ক্রমাগত সঞ্চিত হয়ে স্তূপ আকৃতির বেশ কিছু ভূমিরূপ তৈরি হয়েছে। হিমবাহ গলে যাওয়ার পর ওই বহির্বিধৌত সমভূমিতে এইরকম বেশ কিছু স্তূপ দেখা যায়, যাকে দেখতে উল্টানো ডিমের ঝুড়ির মতো মনে হয়। একে বলা হয় ড্রামলিন। যেহেতু এগুলি দেখতে ডিম ভর্তি ঝুড়ির মতো মনে হয়, তাই একে বাস্কেট অফ এগ টপোগ্রাফিও বলে। আশা করি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা তোমরা দিতে পারবে। এবার আলোচনা করব হিমবাহ ও জলধারার
মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। দেখো, স্বাভাবিকভাবেই হিমবাহ গলে গেলে সেখানে জলের সৃষ্টি হয় এবং জল সৃষ্টি হলে হিমবাহ ও জলধারা একসাথে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি করে। এক্ষেত্রে কিন্তু সঞ্চয়জাত এবং ক্ষয়জাত দু ধরনের ভূমিরূপই সৃষ্টি হতে পারে, এবং আমি এর আগে যে সকল ভূমিরূপের আলোচনা করলাম সেই সকল ভূমিরূপের বেশ কিছু কমন অংশ এখানে চলে আসবে। প্রথমেই আসবো বহির্বিধৌত সমভূমি। দেখো, এখানে বহির্বিধৌত সমভূমি কাকে বলে আমি আগে আলোচনা করেছি, তাই ডিটেলস আর বলছি না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফিয়র্ড। ফিয়র্ডের ক্ষেত্রে মূলত সমুদ্র তীরবর্তী অঞ্চলে হিমবাহ যখন তার উপত্যকাকে ক্রমাগত ক্ষয় করতে থাকে তখন নিম্নক্ষয় এত বেশি হয় যে সেটি সমুদ্র পৃষ্ঠতল থেকেও নিচু হয়ে যায়। অর্থাৎ দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্বত্য অংশ এখানে এত বেশি নিম্নক্ষয় হতে হতে সেই অংশটি সমুদ্র সমতলের থেকেও নিচে নেমে গেছে। তখন এই যে উপত্যকা তৈরি হলো তার ভেতর জল ঢুকে যায়, একেই বলা হয় ফিয়র্ড। দেখো, এটি কোন অংশে হতে পারে? মূলত যে সকল জায়গায় সমুদ্র এবং হিমবাহ অধ্যুষিত পর্বত একই সঙ্গে অবস্থান করছে সেখানেই কিন্তু এই ধরনের ভূমিরূপ তৈরি হতে পারে। এরপর ফিয়র্ডের কিছু বৈশিষ্ট্য তোমরা একটু উল্লেখ করে দিও। আর এর পরের পয়েন্ট লিখব এস্কার। এস্কার হলো উচ্চ পার্বত্য অঞ্চলে যখন হিমবাহ বিভিন্ন পদার্থ এনে সঞ্চিত করে এবং হিমবাহ যখন গলে যায় তখন ওখানে বেশ অনেক মনে হয় যে সারিবদ্ধ নুড়ি, পাথর, কাদা, বালি এগুলি সারিবদ্ধভাবে বেশ দীর্ঘ আঁকাবাঁকা পথ তৈরি করেছে, অনেকটা দেখতে নদী বাঁধের মতো। এই বাঁধের মতো ভূমিরূপকেই বলা হয় এস্কার। ফিনল্যান্ডে এই ধরনের ভূমিরূপ খুব দেখা যায়, আমাদের হিমাচল প্রদেশেও এই ধরনের ভূমিরূপ অনেক দেখা যায়। এরপর আমরা পরের পয়েন্ট যেটি করব সেটি হলো কেম। হিমবাহের এবং জলের মিলিত কাজের ফলে যে সকল ভূমিরূপ তৈরি হয় তার মধ্যে কেম একটি অন্যতম ভূমিরূপ। অনেক সময় পার্বত্য হিমবাহের শেষ প্রান্তে যেখানে হিমবাহ গলতে শুরু করে সেখানে কাদা, বালি, নুড়ি এগুলি সঞ্চিত হয়ে স্তূপ আকারে সঞ্চিত হয়ে বদ্বীপ আকৃতির যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে কেম বলে। এই কেম অনেক সময়, এখানে দেখো, কেম অনেক সময় ধাপে ধাপে সৃষ্টি হয়। এই যে এখানে একটু তৈরি হলো, তারপর আরেকটি ধাপ তৈরি হলো, তারপর আরেকটি ধাপ, এখানেও দেখতে পাচ্ছি ধাপে ধাপে সৃষ্টি হয়েছে, তখন তাকে বলা হয় কেম সোপান। এরপর নব। নব হলো হিমবাহের পশ্চাদপসরণের ফলে, অর্থাৎ হিমবাহ ধরো গলতে গলতে পেছনের দিকে চলে যাচ্ছে, তাহলে নুড়ি, বালি প্রভৃতি যেগুলো ওখানে ছিল সেগুলি ক্রমাগত এক জায়গায় জলের সাথে এসে সঞ্চিত হবে এবং সঞ্চিত হয়ে যে ঢিবির মতো ভূমিরূপ তৈরি করবে তাকে বলা হয় নব। এরপর কেটেল বা কেটেল হ্রদ। এই বহির্বিধৌত সমভূমির মধ্যে যে ছোট ছোট গর্ত সৃষ্টি হয় তাকেই বলা হয় কেটেল বা কেটেল হ্রদ। আশা করি এই প্রশ্নটির উত্তরও তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে এই 8টি প্রশ্নের কোনো প্রশ্ন নিয়ে, তাহলে তোমরা আমাকে অবশ্যই নিচেই কমেন্ট বক্সে জানাও, আমি যতটুকু পারি তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো। পরবর্তীতে তোমাদের জন্য আরও কিছু সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। এবং মাথায় রেখো, তোমাদের প্রতিটি জায়গা থেকে, প্রতিটি অধ্যায় থেকে জাস্ট কিছু সংখ্যক প্রশ্ন যদি তোমরা এইভাবে তৈরি করে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই মাধ্যমিকে 100তে 100 পেতে পারো ভূগোল বিষয়টির ক্ষেত্রে। সবাইকে শুভেচ্ছা জানাই এবং আগামীতে খুব ভালো রেজাল্টের প্রত্যাশা রেখে আমি আজকের মতো শেষ করছি।